ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির ইডি আবেদন খারিজ। আরো একবার আপনাদের জানাই, আমাদের নজর ছিল কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। যে জরুরি শুনানির আবেদন করা হয়েছিল ইডির তরফ থেকে, সেই আবেদন খারিজ। ইডির আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। পুলিশে অতি সক্রিয়তার অভিযোগে ইডির মামলা। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির ইডি আবেদন খারিজ। ইডির আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। পুলিশে অতি সক্রিয়তার অভিযোগে ইডির মামলা। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি স্থগিত। আরো একবার জানাই, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অন্যতম খবর, কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির ইডি আবেদন খারিজ। এ বিষয়ে বিস্তারিত জানাবে অর্ণব, রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, দেখো, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টে একটি নজিরবিহীন ঘটনা ঘটে এবং মারাত্মক বা প্রচন্ড ভিড়ের চাপে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সেই বিশৃঙ্খল পরিস্থিতি নিজে উদ্যোগ নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষ সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারা, তার স্টাফেদের দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে না পারার পর সাম্প্রতিক সময়ে নজিরবিহীনভাবে ভিড়ের বিশৃঙ্খলার কারণে এই মামলা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং ইডির গতকাল ইডির অভিযান নিয়ে করা মামলা, দুজনেরই আলাদা আলাদা আবেদন ছিল। সেই মামলা শুনানি স্থগিত বা মুলতবি রাখতে বাধ্য হন বিচারপতি এবং বিচারপতি 2:35 থেকে 37 নাগাদ তিনি এজলাস ছেড়ে চলে যান। এরপর যেহেতু তিনি মামলাটা স্থগিত করেছেন, 14 জানুয়ারি মামলাটি শুনানির জন্য রেখেছেন। এই অবস্থায় ইডি তরফে মরিয়া চেষ্টা চালানো হয়, কারণ তাদের যুক্তি ছিল ইডির অফিসারদের যেভাবে বাধা দেওয়া হয়েছে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে, এবং তাদের যেভাবে বাধা দিয়ে কাজ বা তাদের অভিযান আটকানোর চেষ্টা হয়েছে, এই অবস্থায় তাদের অফিসাররাও কিছুটা হলেও শঙ্কিত। কারণ যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে বলে তারা শুনছে, তাদের অফিসারদের বিরুদ্ধে অন্যরকম পদক্ষেপও নেওয়া হতে পারে বলে তারা শুনছে। এই অবস্থায় সিবিআই তদন্তের আবেদন পুরো ঘটনা যেমন ছিল, একই সঙ্গে ইডি অফিসারদের প্রোটেকশন বা রক্ষা কবচের আবেদনও কিন্তু তাদের এই মামলায় ছিল। একই সঙ্গে যে নথিগুলি ইতিমধ্যেই গতকাল তাদের অভিযান চলাকালীন চলে গেছে, সেগুলো ফিরিয়ে নেওয়ার আবেদন ছিল। যেহেতু এটা গুরুত্বপূর্ণ, কারণ ইডি অফিসারদের রক্ষা কবচের বিষয়টি এখানে জড়িয়ে রয়েছে, তাই এই মামলা 14 তারিখে শুনানি জন্য স্থগিত রাখলেও ওই দিন শুনানি হবে এমনটা জানানোর পরেও ইডি হাল না ছেড়ে আজকে শুনানির জন্য বিশেষ, এক্ষেত্রে জরুরি একটি বেঞ্চ বসিয়ে সেখানে শুনানি করার জন্য আবেদন নিয়ে তারা প্রথমে মৌখিকভাবে প্রধান বিচারপতি সচিবালয়ে জানায়। এরপর তারা লিখিতভাবে ইমেল মারফত প্রধান বিচারপতি সচিবালয়ের মাধ্যমে বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পাঠান। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল তার যে ইনস্ট্রাকশন, তার যে বক্তব্য বা তার যা পর্যবেক্ষণ, তা তার সচিবালয়ের মাধ্যমে তা দুই পক্ষের আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু একক বেঞ্চ বিচারপতি শুভ্রা ঘোষ ইতিমধ্যেই একটি নির্দেশ দান করেছেন, সেই নির্দেশটি হলো 14 জানুয়ারি পর্যন্ত মামলাটি মুলতবি, অর্থাৎ ওই দিন এই মামলা শুনানি হবে। এই অবস্থায় অন্য কোনো জরুরি বেঞ্চ বসানো, সেটা জুডিশিয়াল যে ফোরাম, এক্ষেত্রে মাস্টার অফ রোস্টারের যে ভূমিকা, এই মুহূর্তে হস্তক্ষেপ করার মতো এমন কোনো আর্জেন্সি তিনি খুঁজে পাচ্ছেন না, কারণ একক বেঞ্চ একটি নির্দেশ দান করেছে। এই অবস্থায় আরেকটি বেঞ্চ বসিয়ে ওই মামলাটি নতুন করে শুনানি করে তার কিছু ব্যবস্থা করা, এটা ঠিক নয় বলে মনে করছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই আজকে কোনো জরুরি বেঞ্চ বসছে না। শুধু তাই নয়, শনি, রবি, সোম, মঙ্গল, অর্থাৎ এই আগামী দিনে 13 তারিখ পর্যন্ত বেঞ্চ বসানোর কোনো জরুরি প্রয়োজনীয়তা মনে করছে না কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই জানিয়ে দেওয়া হয়েছে ইডিকে এবং একই সঙ্গে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকেও যে 14 তারিখই এই মামলা শুনানির জন্য আসবে। ওই দিনই ভারপ্রাপ্ত বিচারপতি একক বেঞ্চ শুভ্রা ঘোষের একক বেঞ্চে এই মামলা শুনানি হবে। নতুন কোনো জরুরি বেঞ্চ বসানোর মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, যেহেতু নির্দেশ একটি দান করা হয়ে গেছে। এই দিক থেকে অবশ্যই ইডির জন্য একটি ধাক্কা, কারণ গতকাল অভিযানে ইডি বাধাপ্রাপ্ত হয়েছে, ইডি অফিসার যারা শঙ্কিত রয়েছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হয় কিনা এই অবস্থায় কোনো রক্ষা কবচ ছাড়াই ইডি অফিসাররা এই মুহূর্তে রয়েছেন। তাই তাদের তরফে অবশ্যই একটা ধাক্কা। অন্যরকম কোনো চিন্তা ভাবনা হয় কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে ইডির অন্তর্মহলে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেও এই মামলার একটি অংশ বিচারাধীন রয়েছে। সেই অংশ নিয়ে সোমবার দিন সুপ্রিম কোর্টে যায় কিনা সেই বিষয়টি নিয়েও আইনি পরামর্শ নেওয়ার কাজ শুরু করছে বলে ইডি সূত্রে খবর। সঙ্গে থাকো অর্ণব। আপনাদের আরো একবার জানাই, ইডির আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে ইডির যে মামলা, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি স্থগিত। ভিড় ও বিশৃঙ্খলায় শুনানি পিছিয়ে দেন বিচারপতি। আরো একবার কথা বলবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, নির্দিষ্ট কোনো কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয় কি, এই বিষয়ে কিছু তথ্য রয়েছে? দেখো, শুনানি পিছিয়েছে, শুনানি মুলতবি হয়েছে, তার নির্দিষ্ট কারণ এজলাস ছাড়ার সময় বিচারপতি
শুভ্রা ঘোষ স্পষ্ট করে দিয়েছেন। তিনি আমাদের কলকাতা হাইকোর্ট, চার্টার্ড হাইকোর্ট, সারা দেশে 3টি চার্টার্ড হাইকোর্ট রয়েছে, তার মধ্যে কলকাতা অন্যতম। সেই চার্টার্ড হাইকোর্টে যেভাবে ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, কারণ ইজলাসে যে পরিমাণ জায়গা, তার থেকে অনেক অনেক বেশি আইনজীবী বা এই মামলার সাথে অনেকেই আপডেটেড থাকতে চাইছিলেন আইনজীবীরা, তাই প্রত্যেকটি ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। কারণ এই ঘটনায় ইডি অভিযান গতকাল থেকে যা ঘটনাক্রম দেখেছে আইনজীবীরা, তারা এই মামলার মধ্যে থাকার চেষ্টা করছিলেন বা শুনানির জন্য থাকার চেষ্টা করছিলেন। কিন্তু এমন ভিড়ের পরিস্থিতি তৈরি হয়, কার্যত একটা ক্যাওটিক সিচুয়েশন হয়। কেউ কারোর বক্তব্য শুনতে পাচ্ছিলেন না, বিচারপতির বক্তব্য তৃণমূল কংগ্রেসের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছিলেন না, বা অনেকে এইটাতে সঠিকভাবে পার্টিসিপেট করতে পারছিলেন না। বিচারপতি শুভ্রা ঘোষ তিনি নিজে উদ্যোগ নেন, তিনি নিজে তার লাউড স্পিকার থেকে ঘোষণা করেন যে যারা এই মামলার সাথে যুক্ত নন, যে সমস্ত আইনজীবীরা বা অন্য কেউ থেকে রাখেন, তারা এজলাস ছেড়ে দিন, যারা মামলার সাথে যুক্ত তাদেরকে আসতে দিন, যাতে মামলাটা সুষ্ঠুভাবে তিনি পরিচালনা করতে পারেন। সেই কেসটা দিতে হয়। এরপর তারপরেও বিচারপতি থেমে না থেকে তার স্টাফ যারা রয়েছেন, যারা এটিও রয়েছেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার যারা রয়েছেন, যারা কোর্টের দায়িত্বে সামলাচ্ছিলেন, তাদেরকে তিনি বলেন পুরো পরিস্থিতি জরিপ করে বিষয়টি খতিয়ে দেখতে। তারাও যান, কয়েকজনকে বার করা, 10 জনকে বার করা গেলে 20 জন আরো ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। পিছন দিক থেকে ঘরের ভিতর থেকে, অর্থাৎ এজলাসের ভিতর থেকে দরজা বন্ধ করেও শুনানি চালানোর তিনি চেষ্টা করেন বিচারপতি শুভ্রা ঘোষ। কোনোভাবেই সম্ভব না হয়। তিনি শেষমেশ এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, যেটা নজিরবিহীন সাম্প্রতিক সময় কলকাতা হাইকোর্টের ইতিহাসে, সেই পরিস্থিতি তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং তারপরে তিনি এই মামলায় অ্যাডজার্ন থাকতে 14 তারিখ পর্যন্ত এমনটা ঘোষণা করেন। কিন্তু এটা ইডির জন্য অবশ্যই অস্বস্তি, কারণ ইডির অফিসাররা শঙ্কিত, যেহেতু একাধিক অভিযোগ হয়েছে, সেটা হাইজ্যাক করেছে তৃণমূল কংগ্রেস করেছে, এবং একই সঙ্গে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের অভিযোগ হয়েছে। এই অবস্থায় ইডি অফিসারদের বিরুদ্ধে যদি কোনো রকম গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ হয়, সেক্ষেত্রে ইডি অফিসারদের জন্য সেটা খুবই অস্বস্তিকর। তাই তারা সেক্ষেত্রে জানতে চাইবো, কলকাতা হাইকোর্টে যে ধাক্কা ইডির তরফ থেকে পরবর্তী কোনো ভাবনা চিন্তা, এই বিষয়ে কিছু তথ্য? দেখো, ইতিমধ্যে একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে। এই ভাবনা চিন্তা যেটা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের এই মামলা, ইডি এই মামলা কয়লা পাচার সংক্রান্ত মামলার একটা অংশ সেখানে বিবেচনাধীন ছিল, বিচারাধীন ছিল। সেই মামলাতে সোমবার দিন সুপ্রিম কোর্ট খুললে সেখানে বিষয়টি উত্থাপিত করে এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা। তবে এটা একেবারে প্রাথমিক পর্যায়ে আইনি পরামর্শ নেওয়ার কাজ চলছে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে একটা মামলা পেন্ডিং বা বিচারাধীন দেখে একই সাবজেক্টে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা যায় কিনা, সেটা নিয়েও কিন্তু দ্বিধা বিভক্ত রয়েছে আইনজীবীদের একটা বড় অংশ। কাজে আলোচনা শুরু হয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে সোমবার দিন যায় কিনা ইডি, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের সকলের। সঙ্গে থাকো অর্ণব। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল। জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়, অনেক লয়ার। জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এভাবে মামলা শুনি না। 14 তারিখে গেছে।